দুপুর ঘড়িতে তখন প্রায় ৩টে। ঈশিতার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো, তাই সে অফিস থেকে তাড়াতাড়ি নিজের ফ্ল্যাটে ফিরে এলো। কিন্তু বাড়ি পৌঁছাতেই তার শ্বাস আটকে গেল। যেমনই সে ভেতরে ঢুকলো, তার মুখ পাথরের মতো হয়ে গেল, কারণ তার কাজের মেয়ে সীমা তারই ঘরে নিজের কোনো কাছের মানুষের সাথে খুব কাছাকাছি বসেছিল। এই দৃশ্য দেখে ঈশিতা ঘাবড়ে গেল এবং তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এলো। তার বুকের ধুকপুকানি তীব্র ছিল এবং মাথা ভৌ ভৌ করে ঘুরছিল। সে যা দেখেছিল তা কল্পনারও বাইরে ছিল এবং কিছু মুহূর্তের জন্য তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এখন তার ভেতরে রাগও ছিল। সঙ্গে সঙ্গে সে তার বান্ধবীর স্বামীকে ফোন করে এবং সব কথা জানিয়ে দেয়। স্বামী রাগের মাথায় বলে, এমন কাজের মেয়েকে এখনই বের করে দে, না হলে পরে বিপদ হবে। কিছুক্ষণ পর সীমা সেখান থেকে বেরিয়ে যায় এবং পরে জানা যায় যে ওই লোকটি তার নিজেরই স্বামী ছিল। অর্থাৎ যা দেখা যাচ্ছিল তার পেছনে বাধ্যবাধকতার আরেকটি গল্প লুকিয়েছিল। আর এখান থেকেই ঈশিতার রাগ কিছুটা ভাবনায় বদলাতে শুরু করলো। সীমা এবং তার স্বামী একটা ছোট্ট খুপড়িতে থাকতো, যেখানে পুরো পরিবার একসঙ্গে গাদাগাদি করে থাকতো। না কোনো শান্তি মিলত, না দুদণ্ড একা থাকার সুযোগ। তাই ঈশিতার ফাঁকা ফ্ল্যাটটি তাদের জন্য একটি গোপন জায়গা হয়ে উঠেছিল। সে যে দৃশ্য দেখেছিল সেটাই তার মনের ভেতর ঘুরপাক খেতে লাগলো এবং ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। সে চাইলেও নিজেকে সামলাতে পারল না। তার শ্বাস প্রশ্বাস ভারী হতে লাগলো এবং বুক ঢিপ ঢিপ করতে শুরু করলো। সে নিজেকে বোঝাতে চাইছিল, কিন্তু থামতে পারল না এবং নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করতে লাগলো। সে নিজের উপরই বিশ্বাস করতে পারছিল না যে সে কেন এমন অনুভব করছে। পরের দিন যখন সীমা আবার কাজে এলো, তখন ঈশিতার আবার সেই সব কথা মনে পড়তে লাগলো। সে চাইছিল কিছু বলুক, কিন্তু জবান সাথ দিচ্ছিল না, তাই সে চুপই থাকলো। তারপর সেই দিনই সেই ইচ্ছে করে ঠিক ওই সময়েই বাড়ি ফেরে, যেন তার নিজেরই গোপনীয়তার উত্তর তার নিজের কাছেই প্রয়োজন ছিল। এখন সে শুধু দেখা ঘটনাটি নিয়েই ভাবছিল না, বরং সেটাকে পুনরায় অনুভব করতে চাইছিল এবং এই বাসনায় তাকে বারবার পেছনে টেনে আনছিল। বাড়ি পৌঁছে সে দেখে যে আবার তারা এসেছে। এবারও সে চুপচাপ বাইরে ফিরে আসে, কিন্তু এবার তার ফিরে আসাটা রাগের কারণে ছিল না। এবার তার ভেতরে দেখার একটা প্রবল নেশা জেগে উঠেছিল। তৃতীয় দিন তার নজর দরজার কাছে লাগানো আয়নার উপর পড়ে, যেখান থেকে ঘরের পুরো দৃশ্যটা পরিষ্কার দেখা যাচ্ছিল। ঈশিতা সেখানেই দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। এখন সে শুধু দেখছিল না, সে মোহগ্রস্ত হয়ে পড়ছিল। তার একাকিত্ব এখন ধীরে ধীরে তার উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। তাদের কাছাকাছি আসতে দেখে তার শ্বাস আবার দ্রুত হয়ে গেল। তার মনের ভেতরের কৌতূহল আরও তীব্র হলো। সে নিজেকে আটকাতে চাইল, কিন্তু আটকাতে পারল না এবং নিজের এই মানসিক কৌতূহলকে প্রশ্রয় দিতে শুরু করলো। ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হলো। সীমা আর তার স্বামী আসত এবং ঈশিতা চুপচাপ দেখতে থাকত। তাদের দেখে তার ভেতরে তোলপাড় শুরু হয়ে যেত। মুখটা শান্ত ছিল, কিন্তু ভেতরে আগুন লেগেছিল। একাকিত্ব তাকে রোজ একটু একটু করে বদলে দিচ্ছিল। দিন কেটে যেতে লাগলো এবং এটাই চলতে থাকলো। সীমার বিন্দুমাত্র ধারণা ছিল না, আর ঈশিতা সামনে আসত না। কিন্তু কোনো রহস্যই বেশি দিন চাপা থাকে না। একদিন ভাগ্যই যেন পর্দা সরানোর সিদ্ধান্ত নিল। ঈশিতা সবসময়ের মতো পা টিপে টিপে বাড়ি এলো, কিন্তু এবার সীমা তাকে আসতে দেখে নিয়েছিল। সে বুঝে গেল যে এবার খেলাটা আর শুধু তার রইল না, এবার গল্পটা প্রকাশ্যে মোড় নিতে চলেছে। সীমা কিছুই বলল না, শুধু সবকিছু বুঝে নিজের স্বামীর কাছে চলে গেল, যেন সে জানত কোনো এক জোড়া চোখ তাদের দিকে গেঁথে বসে আছে। এখন দুদিকেই নিস্তব্ধতা ছিল, কিন্তু সত্যিটা প্রকাশ্যে এসে পড়েছিল। এই খেলাটা না বলেই জ্বলছিল। সেই দিনের পর সবকিছু বদলে গেল। এখন সীমা জানত যে ঈশিতা তাদের দেখে, কিন্তু সে কখনো আটকানোর চেষ্টা করেনি এবং ঈশিতাও কখনো তাদের বাধা দেয়নি। এই সম্পর্কটা অদ্ভুত ছিল, কিন্তু দুজনেই নিজেদের ভাষায় বিষয়টা বুঝতে পারছিল। তারপর একদিন হঠাৎ ঈশিতার পাশ দিয়ে একটা টিকটিকি বেরিয়ে গেল এবং সে জোরে চিৎকার করে উঠল। চিৎকার শুনে সীমা এবং তার স্বামী বেরিয়ে এলো এবং তিনজন প্রথমবারের মতো মুখোমুখি দাঁড়িয়েছিল। এখন কারোর কাছেই কোনো অজুহাত ছিল না, তাই ঈশিতা সঙ্গে সঙ্গে রাগের মুখোশ পরে নেয়। সে সীমার উপর ফেটে পড়ে যে আমার বাড়িতে এসব কিভাবে হলো, আর কথা ঝগড়া পর্যন্ত পৌঁছে যায়। এখান থেকেই সেই লুকোচুরি খেলা প্রকাশ্য সংঘাতে পরিণত হলো। কথা এতটাই বেড়ে যায় যে সে সীমাকে কাজ থেকে বের করে দেয় এবং বলে সবাইকে বলে দেব। কিন্তু সীমাও পাল্টে বলে, যদি তুই বলিস তাহলে আমিও বলে দেব যে তুই আড়াল থেকে আমাদের ওপর নজরদারি করতি। এই কথা শুনতেই ঈশিতার জবান শুকিয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। এখন দুদিকের রহস্যই সমান ছিল এবং দুজনেই একে অপরের দুর্বলতা জেনে গিয়েছিল। মাঝে মাঝে সবচেয়ে বড় হার বিনা শব্দেই হয়। এরপর ঈশিতা অনেক নতুন কাজের মেয়ে রাখে, কিন্তু কাউকেই তার মনে ধরে না। ওদিকে সীমাও অন্য বাড়িগুলোতে মন বসাতে পারে না, কারণ কিছু মানুষ কাজ নয় অভ্যাসে পরিণত হয়ে যায়। বিল্ডিং এ কথাও ছড়িয়ে পড়েছিল। মানুষজন ঈশিতাকে দেখে মুচকি হাসত এবং পিঠ পিছনে হাসাহাসি করত, কিন্তু বাইরের হাসির চেয়ে ভেতরের শূন্যতা বেশি করে কামড়ে ধরে। আর ঈশিতা সেটাই সহ্য করছিল। এখন দুজনে দূরে ছিল, কিন্তু দুজনেই অসম্পূর্ণও ছিল। এক সন্ধ্যায় ঈশিতা সবজি কিনতে গিয়েছিল। সেখানেই হঠাৎ সীমার সঙ্গেও দেখা হয়ে যায়। দুজনেই প্রথমে একটু আড়ষ্ট হয়, তারপর ধীরে ধীরে কথা হতে লাগে, যেন ছিঁড়ে যাওয়া সুতো আবার জোড়া লাগতে শুরু করেছে। কথার মাঝেই সীমা জিজ্ঞাসা করে, আপনি কি অন্য কাজের মেয়ে পেয়ে গেছেন? এবং ঈশিতা না বলে দেয়। তারপর সে ধীরে ধীরে মেনেই নেয় যে তার আগেই সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, যে সে সবকিছু দেখত। এখন প্রথমবারের মতো সত্যিটা বিনা ভয়ে সামনে দাঁড়িয়েছিল। সীমা হেসে বলে, আমার সব জানা
জানা ছিল। আমি কিছু বলিনি, কারণ আমারও এতে কোনো আপত্তি ছিল না। এই কথা শুনে ঈশিতা চুপ হয়ে যায়, কারণ কিছু উত্তর সোজাসুজি এসে বুকে বাজে। যখন ঈশিতা যেতে শুরু করে, সীমা পেছন থেকে জিজ্ঞাসা করে, তাহলে কি কাল থেকে আমি আবার আসব? ঈশিতা কিছু মুহূর্ত থামে এবং কিছু না বলে চাবিটা তার হাতে রেখে দেয়। অর্থাৎ গল্পটা সেখানেই ফিরে আসে যেখান থেকে বদলেছিল। পরের দিন থেকে আবার সেই খেলা শুরু হয়ে যায়। কোনো প্রশ্ন নেই, কোনো হিসেব নেই, শুধু একাকিত্ব আবার নিজের জায়গায় ফিরে এসেছিল এবং হয়তো দুজনেরই এটা মঞ্জুর ছিল। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, ঈশিতা আর সীমার এই অদ্ভুত সম্পর্কটা শুধু একাকিত্বের ফল ছিল, নাকি এর পেছনে আরো গভীর কোনো অনুভূতি লুকিয়েছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন অজানা ও চমকপ্রদ মুভির গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।